নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব খবরের সত্য মিথ্যে, গণমাধ্যমের অবস্থান এই বিষয়টি নিয়ে। তার আগে আমরা জেনে নিতে চাই এই সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। শুক্রবারও চলবে মেট্রো রেল, এমন একটি গুজব ফেসবুকে ছড়ানো হচ্ছে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার মেট্রো রেল চলবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করে দাবি করা হচ্ছে যে বিনা খরচে বাংলাদেশি এবং প্রবাসীদের যুক্তরাষ্ট্রে যেতে এবার ডিভি আবেদনের সুযোগ রয়েছে। লিঙ্কটি মিথ্যে। যুক্তরাষ্ট্রের 2024 সালের ডিভি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ অনুপযুক্ত। গণমাধ্যমের সরগরম সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসেব জব্দ এবং সম্পত্তি ক্রোক ইস্যুটি। তার আইনজীবী জানিয়েছেন নির্দেশনা চাইতে আগামী সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। জট খুলতে শুরু করেছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নানা প্রশ্নের উত্তর মেলাতে এখন ব্যস্ত দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নানা গল্প ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর প্রচার করতে গিয়ে অনেকেই ভুল ছবি শেয়ার করেছিলেন। আবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনার দাবিতে যেই ভিডিও ছড়িয়ে পড়েছে তা 2020 সালে আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় কাবে ব্রায়ানকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার পুনর্নির্মাণ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে অপতথ্য বাড়ছে। টেক জায়ান্টরা হচ্ছেন গণহত্যার সহযোগী, চাপা দেয়া হচ্ছে গাজা নিয়ে আইনি লড়াইয়ের খবর। এভাবে পশ্চিমা সংবাদ মাধ্যম গণহত্যায় ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে। বর্তমান প্রযুক্তিতে এক ক্লিকেই মিলছে যে কোনো প্রান্তের সংবাদ। অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়াচ্ছে মুহূর্তেই। মূলধারার গণমাধ্যমের উপর তৈরি হচ্ছে আস্থাহীনতা। সংবাদ সংশ্লিষ্টদের অভিমত, প্রয়োজন মিডিয়া লিটারেসি। বিশেষ কিছু শিরোনাম যেগুলো গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, আমরা সেগুলো নিয়ে এক নজরে জানাচ্ছিলাম। আমরা যেমনটি বলছিলাম, আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি খবরের সত্য মিথ্যে, গণমাধ্যমের অবস্থান। এই বিষয়টি নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডাক্তার শামীম রেজা। আমার সাথে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। আজকে মূলত সাম্প্রতিক বেশ কয়েকটি আলোচিত ঘটনা যেগুলো গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হয়েছে এবং যেগুলো রঙিন মোড়কে সাজিয়ে আকর্ষণীয় শিরোনাম দিয়ে সংবাদ আকারে পেশ করা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আর এগুলোর প্রভাব সমাজে কীরকমভাবে পড়ছে, কতটুকু বজায় থাকছে এথিক্যাল এবং প্রফেশনাল জার্নালিজমের জায়গাটি, এগুলো নিয়েও মূলত আজকে আমরা আলাপ করব। যেমন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি শিরোনাম আমরা খেয়াল করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। আনোয়ারুল আজিম হত্যার যে ইস্যুটি, সেখানে বলা হচ্ছিল যে মিস্টার আজিমের মেয়ের প্রতিক্রিয়া। কোথাও কোথাও বলা হচ্ছে ডাক্তার দেখাতে বের হন তিনি, ডাক্তার দেখাতে বের হয়ে দিল্লিতে। কোথাও কোথাও বলা হচ্ছে যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম সেটি কার। আবার কোথাও বলা হচ্ছে আনোয়ারুল আজিম নিখোঁজ হবার পর মেয়ে যা বলেছিলেন। আরেক জায়গায় বলা হচ্ছে যে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনার মরদেহ উদ্ধার কলকাতায়। আমরা প্রথমেই মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে চটকদার বিভিন্ন রকম শিরোনাম করা হচ্ছে, গণমাধ্যমগুলো মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো তো রয়েছেই, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম
এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন, পাশাপাশি সাংবাদিকতার মান আসলে এখন কোথায় গিয়ে ঠেকেছে? দেখেন, এখানে একটা বেসিক যে প্রশ্নটা সেটা হলো এই ধরনের নিউজ তারা আসলে কেন দিচ্ছে? এটা দিচ্ছে বেসিক্যালি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এখন অনলাইনে যেটা হয় এটা হলো ভিউ বাড়ানোর জন্য, কতগুলি ক্লিক পড়লো সেটা দেখার জন্য। কারণ এটাই তাদের সাফল্য। যেমন আগে পত্রিকার সার্কুলেশনের একটা ব্যাপার ছিল, আপনাদের টেলিভিশনের দর্শকের একটা ব্যাপার ছিল, দর্শক দেখছে কিনা। এখন মনে করেন 5টা টিভি, একটা টিভিতে এমন একটা খবর ছাপলো যে ঘটনা ঘটছে কি ঘটছে না এটা নিয়ে মনে করেন তারা হয়তো মানে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে, তো সেই খবরটা যদি দিয়ে দেয় তখন মানুষ মনে আছে এটাই সবচেয়ে আগে দিল, দেখলো। কারণ হুমড়ি খেয়ে 100 জন লোক দেখলো। তারপরে হয়তো জানা গেলো এই খবরটা প্রিমেচিউর অথবা মনে করেন অথবা ঘটেইনি, মিথ্যা ফলস একটা খবর, সেটাও হতে পারে। কিন্তু যখন তারা জানলো ততক্ষণে কিন্তু তাদের 100 ভিউ হয়ে গেল, 1000 ভিউ হয়ে গেল, তারা এই ভিউটাকে নিয়ে খুব হ্যাপি থাকলো। কিন্তু পরবর্তী সময়ে তাদের যে আপনার এই কারণে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, তাদের উপর যে মানুষের নির্ভরতা কমে যাবে বলে মনে করা হলো, এই জিনিসটাকে তারা হয়তো গুরুত্ব দেয় না। সমস্যাটা কোথায়? আমাদের যারা দর্শক, মূল যে কারণটা এটা কেন হয়, এটা কিন্তু বেশি হয় আপনার এই আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, বিশেষ করে আপনি ইউটিউবে বলেন অথবা এগুলোতে বেশি হয়। এগুলোতে তো কোনো দায়বদ্ধতা নাই, এটা তো কারো কাছে দায়বদ্ধ না। এখন স্মার্টফোন আছে, আমি সাংবাদিক, এটা কিন্তু মানুষ অতটা গুরুত্ব দিয়ে দেখতো না। যদি আমাদের যে প্রচলিত মিডিয়া যেগুলো আছে, মনে করেন আপনার পত্রপত্রিকা যেগুলো নাকি সরকারের কাছ থেকে ডিক্লারেশন নিয়ে বের করতে হয়, আপনাদের মতো টেলিভিশন যা নাকি সরকারের অনুমোদন নিয়ে বের করতে হয়, যাতে নাকি আপনি ভুল কিছু করলে আপনাকে ধরার একটা জায়গা আছে, এই মিডিয়াগুলো, এই কনভেনশনাল মিডিয়াগুলো যদি আমার পাঠক অথবা দর্শকের চাহিদা মেটাতে পারত তাহলে কিন্তু ওগুলি পাত্তা পেত না। কিন্তু দর্শকের চাহিদা আনফর্চুনেটলি আপনারা মেটাতে পারেন না। যেহেতু মেটাতে পারেন না, তখন হয়তো একটা জায়গায় মেটাতে পারলেন না, মানুষ মনে করে যে এ আর পারবে না, তখন তারা আপনাদের উপর কোনো আস্থাই রাখে না। তখন তারা ওই সমস্ত গুজবকেই নিউজ মনে করে অন্ততপক্ষে কিছু সময় তারা এক ধরনের মানে আপনার উত্তেজনা অনুভব করতে চায়। কিন্তু সাধারণ মানুষদের টেস্টও তো চেঞ্জ হয়েছে। সাধারণ মানুষ চটকদার কোনো কিছু দেখলেই ক্লিক করে, এছাড়া সিম্পল এটাও আমি সবসময় মনে করি না। ওই যে বললাম যে সাধারণ মানুষটা আসলে সোশ্যাল মিডিয়ায় অতটা যেতই নেই খবর নেওয়ার জন্য, তারা সোশ্যাল মিডিয়ায় যাইতো হয়তো বিনোদনের জন্য। কিন্তু মানে প্রধান যে খবরগুলো হার্ড নিউজ পাওয়ার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় যেতই না, যদি আমাদের এই যে মানে আপনাদের মতো মিডিয়া যেগুলো আছে এরা যদি তাদের চাহিদাটা মেটাতে পারতো। আবার ধরেন আমি আরেকটা কথা বলি আপনাকে, এখানে শাহিম রেজা সাহেব আছেন, উনি তো এটা যেহেতু শিক্ষক, উনি তো এইগুলি পড়ান, আমরাও তো পড়েছি এই বিষয়গুলো। যে দেখেন একটা কথা আমি বলি, এই যে আমাদের এমপি সাহেব যে মারা গেলেন, আমাদের এখান থেকে প্রথম দিনই বলে দেওয়া হলো যে সে মারা গেছে। যেদিন মারা গেছে বললো, এবং এটাও বলা হলো যে বাংলাদেশিরাই মেরেছে, বাইরে কেউ তাকে হত্যা করেনি বলে দিল। কিন্তু আচ্ছা ফাইন, ওই দিন আমি ভারতের পত্রিকাগুলো দেখলাম, ভারতের কমপক্ষে 5টা না 6টা পত্রিকা আমি দেখেছি, বাংলা ইংরেজি মিলিয়ে। কেউ কিন্তু বলে নাই কে হত্যা করেছে, সে নিহত হয়েছে। সে যে নিহত হয়েছে এটাই বলে নাই। 2-1 জায়গায় লেখা হয়েছে খুনটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, খুন কিনা নিশ্চিত নয়, তারা তো নিশ্চিত না। এবং ইন্টারেস্টিংলি তারা যে খুনটাকে ইনভার্ট কমে দিয়েছে, এটা কিন্তু তারা দিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে। ঘটনা ঘটেছে ভারতে, আমরা বলছি খুন হয়েছে এবং সেটা ভারতীয়দের হাতে নয়। আর ভারতীয়রা বলছে তারা এখনো জানে, তারা বলছে যে লোকটাকে পাওয়া যাচ্ছে না, তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সে খুন হয়েছে। ব্যাপারটা খেয়াল করেন কিন্তু। তাহলে এখানে যদি তাহলে বলেন আপনি, এখানে আমি সাংবাদিকদের কি দোষ দিব? আর আমাদের যারা নাকি সংবাদ যদি স্বরাষ্ট্রমন্ত্রীরা বলেন আমি লিখবো না, আমার সাংবাদিক লিখবে না? লিখবে তো। তখন তার সঙ্গে ডালপালা গজে কয় টুকরা করছে, প্রথম দিনই শুনছি কয়েক টুকরা হয়েছে, তো কয়েক টুকরা কই, এটা কেউ বলে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা, ভারত বলে না কিছুই, ভারত কিন্তু এখনও বলছে না কয় টুকরা হয়েছে। আমরা কিন্তু ওই টুকরার মধ্যে কি মিশানো হয়েছে, হলুদ মিশাইছে না কি মিশাইছে, অথবা কোন কোম্পানির হলুদ তাও বলা হচ্ছে, মানে কথার কথা বললাম আর কি। তো এটা তো হলো না রে ভাই। এখন
আপনি তো সাংবাদিকদের প্রতিনিয়ত, আপনারাও, আমাদের যারা কর্তৃপক্ষ, ইনারাও কিন্তু সাংবাদিকদের নানাভাবে বিভ্রান্ত করেন এবং আমাদের দর্শক এবং শ্রোতাদের টেস্টটাকে চেঞ্জ করে দেন। আমাদের দর্শকরা কিন্তু জানতে চায় যে টুকরা কটা, জি ভাই এই লোকটা মরছে কিনা এখনো শিওর না, সেখানে টুকরা আমরা টুকরা কটা, হিসেব যতক্ষণ পর্যন্ত উনি বলবেন নিশ্চয়ই। আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা দেখছি, বলা হইতো যে তুমি যদি দেখো একটা ঘরের মধ্যে একটা লোকে গলা বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তবু তুমি বলতে পারবা না সে আত্মহত্যা করছে। এমনও তো হতে পারে কেউ হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে আপনি বলতে পারেন না। আমাদের সাংবাদিকতাটা মানে না। কাজেই ওইভাবে আমরা যেটাকে ক্লিক বাইট বলি আর কি, যেটা কিন্তু সবাই করি, জি আমরাও করি। তারপর ওনার কথা শুনি, উনি তো আপনি জি আচ্ছা আমরা প্রফেসর ডক্টর শামীম রেজা, আপনার কাছেও একই বিষয় জানতে চাইবো যে আমি মাসুদ কামালের কাছে যেমনটি জানতে চাচ্ছিলাম যে আসলে সাংবাদিকতার মানটা এখন কোথায়। তিনি যেমনটি বলছিলেন যে কখনো কখনো নেতৃবৃন্দ বা যারা প্রভাবশালী রয়েছেন তারা প্রভাবিত করেন সাংবাদিকদের, কিন্তু সাংবাদিকদের আসলে প্রভাবিত হওয়ার সুযোগ রয়েছে কি আসলে? দেখুন, মানে অনেক বড় বড় প্রশ্ন এবং উত্তরও অনেক বড়। জি বলবেন। তার মধ্যে যদি যে প্রসঙ্গগুলো উনি বলছিলেন দু একটা বলি। আমরা মূলধারার গণমাধ্যম নিয়ে আগে শুরু করি। নিশ্চয়ই। আমাদের সময় ছেলেবেলায় 50 পয়সা 1 টাকায় সাধারণ জ্ঞানের বই বিক্রি হতো। সেটা ভ্যানে বা রিক্সায় করে বিক্রি হতো এবং তার স্লোগানের ভাষা ছিল যে এই বইটি পড়লে জানতে পারবেন কোন মার্কিন প্রেসিডেন্ট বাদাম বিক্রি করিতেন, এই বইটি পড়লে জানতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের নদীর সংখ্যা কত। চা বিক্রি করে নরেন্দ্র মোদী আজকে না, না, আরো সরলভাবে দেখতে হবে। মানে হয়তো আপনার বয়সকালে আপনি এই ক্যানভাসারদের পাননি। অর্থাৎ খুব সাধারণ জ্ঞানের বই, 1 টাকা 2 টাকা দাম, এবং সে ক্যানভাস করছে, কারণ তখন তো সোশ্যাল মিডিয়া নাই, পত্রিকা অনেকেই কিনে পড়তে পারে না। মফস্বলে পত্রিকা পৌঁছাতো কোথাও কোথাও একদিন পরে, যেখানে এয়ারপোর্ট শহর ছিল, জেলা শহরগুলোতে তার কাছাকাছি জায়গা হয়তো বিকালবেলায় পৌঁছাতো। রেডিও অনেকের ছিল না, টেলিভিশন তো আরও কঠিন, অনেক দূর। তো এরকম একটা সময় ওই বই যে বিক্রি করছে সে বলবার চেষ্টা করছে যে এই বইটা পড়লে আপনি এত কিছু জানতে পারবেন। এখন এইটাই সাধারণ ভাষা ছিল। আপনি এখন গণমাধ্যমের মূলধারা সংবাদপত্রগুলো থেকে আসি, একেবারে অনলাইন সংস্করণের যে রাইসি মৃত্যুর আগে কি বলছিলেন জানা গেল। ওই নায়িকা একটু আগে অনুষ্ঠানে যাবার আগে কি বললেন দেখুন, আপনি সংবাদটি পড়ুন, ভেতরে এই সম্পর্কিত কোনো কিছু বিস্তারিত, হ্যাঁ, কোনো কিছুই নাই, বিস্তারিত আসছে সেটাও নাই। এবং অত্যন্ত দায়িত্বশীল সংবাদপত্র হঠাৎ করে প্রত্যেকে, আপনি এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, যদি দর্শকরা সামনে থাকেন, তারা যদি অনলাইনে সংবাদপত্রগুলো দেখেন বা আপনিও যদি বিরতির সময় এনে দেখাতে পারেন, এটা অলমোস্ট আইডেন্টিক্যাল, কোনো পার্থক্য নেই। সবাই, মানে তার বয়স 50 বছর হোক, 60 বছর হোক ওই পত্রিকার, আর 10 বছর 20 বছর হোক, প্রত্যেকে একই রকম। এবং আপনি নিশ্চিতভাবে, আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয় জানেন যে এত সহজ না জানা গেল, কি বললেন, বলে ফেললেন, এভাবে হয় না, তাই না? তাহলে তার সংবাদের কোনো প্রয়োজন ছিল না। এখন এই ধারা কোথা থেকে আসলো? এটার নিঃসন্দেহে প্রধান কাজ হচ্ছে এটার বাণিজ্যিকীকরণ। সংবাদ তো বাণিজ্যিক, জি, এবং যতই আদর্শের কথা বলি, নীতির কথা বলি, সেটা থাকবেই পেশাতে অবশ্যই। কিন্তু এই প্রতিষ্ঠান হিসেবে যখন চিন্তা করবেন, শিল্প হিসাবে চিন্তা করবেন, তাকে তো টিকে থাকতে হবে, বিকৃত তাকে করতেই হবে। কিন্তু আমরা তো কখনো এরকম ভাবিনি যে আপনি চটকদার, বিভ্রান্তিকর, যেটা ভেতরে নাই, অপতথ্য, সেই ধরনের অপতথ্য আরেকটু যদি পরেও আসে, যে এমন আমি মূলধারাতেই আছি, তো সেই ধরনের সংবাদ দিচ্ছে, এটার উদ্দেশ্য কি? আরও কত ক্লিক বাড়ানো যায়, আরও কত ভিউ বাড়ানো যায়, আমার পত্রিকা আরও কত অনলাইনে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, কত লক্ষ্যবার যাচ্ছে। আপনার যদি এটাই প্রবণতা হয়, তাহলে আপনি সেখানে আর কি আশা করতে পারেন? আমরা সমস্ত দোষ নাগরিককে কেন দিচ্ছি? সমস্ত দোষ দর্শককে কেন দিচ্ছি? সমস্ত দোষ পাঠককে কেন দিচ্ছি? তাহলে এদের রুচি নির্মাণে কি আমাদের কোনো ভূমিকা ছিল না? যখন একটাই রাষ্ট্রীয় টেলিভিশন ছিল, তখন রাষ্ট্রীয় টেলিভিশনে আমরা অনেক সমালোচনা করেছি, এখনও করি। কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন কিন্তু রুচি নির্মাণের দায় থেকে সরে আসেনি কখনো। বাংলাদেশে বলেন, ভারতে বলেন, অন্যান্য জায়গা বলেন, সারা পৃথিবীতেই সে হয়তো দুর্বলভাবে এগিয়েছে, তার অংশগ্রহণ ছিল না, তার বিতর্ক ছিল না, সে অন্য মতকে হয়তো নিত না, তার পছন্দের লোককে সে নিত। এখনও রাষ্ট্রীয় টেলিভিশনগুলোর হয়তো সেই ধরনের তার দৃষ্টি সেদিকেই থাকে। কিন্তু দেখবেন যে ভাষা কেমন হবে, উচ্চারণ কেমন হবে, কি দেখানো যাবে, কি দেখানো যাবে না, কোনটা করলে ক্ষতি হবে, কোনটা করলে শিশুর ক্ষতি হবে, নারীর ক্ষতি হবে, জনমানুষের ক্ষতি হবে, সে কিন্তু চেষ্টা করে এবং তার মধ্যে সে থাকার চেষ্টা করে। মাঝে মধ্যে আপনাদের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে সে আবার একটু চটকদার কিছু, হয়তো একটু নাচ গানের অনুষ্ঠানগুলো একটু চাকচিক্যময় করবার চেষ্টা করে, এর বাইরে সে খুব বেশি যায় না। কিন্তু বাকি আপনারা, আমরা যারা আছি, তারা কতভাবে এটাকে চটকদার করছে।
কতভাবে মনিটাইজেশনের দিকে যাচ্ছি, কতভাবে ক্লিক বেটের দিকে যাচ্ছি। আমি তো অন্যের রুচি নিয়ে প্রশ্নই তুলব না। আমার কি দায়িত্ব ছিল না তার রুচি নির্মাণ করবার? আমার কি দায়িত্ব ছিল না ভালো ফিচার লেখার, ভালো সংবাদ দেওয়ার, ভালো আপনি একসময় ভাবুন যে যিনি লিখছেন একটা আমরা যেটাকে উপসম্পাদকীয় বলতাম বা পোস্ট এডিটোরিয়াল, সেটা পড়বার জন্য আমরা অপেক্ষা করতাম পুরনো সংবাদপত্রগুলো যে কি লিখছেন। এখন সংবাদপত্রের ভেতরের ব্যক্তিরাই বেশিরভাগ সেটা লেখেন। কোনো কোনো পত্রিকায় হয়তো বাইরের তার নির্দিষ্ট কলামিস্ট আছে, তার উপরে কতখানি আস্থা রাখছেন। আমি ওনার প্রসঙ্গে আসবো। আমরা কি সেই অনুসন্ধান কখনো করি যে আমি যে সংবাদটি দিচ্ছি সেই সংবাদে জনমানুষের আস্থা আছে কিনা? আমি যে সংবাদ লিখছি বা বিশ্লেষণ করছি সেখানে সে আস্থা রাখছে কিনা? আমি যে টেলিভিশনের সংবাদ দিচ্ছি সেই সংবাদে তার আস্থা আছে কিনা? আমি যে বিশ্লেষণ করছি তাতে তার আস্থা আছে কিনা? আমরা যারা কথা বলছি আমাদের এই বক্তব্য বা বিশ্লেষণে জনগণের আস্থা আছে কিনা? সেই আস্থা নিয়ে অনেক বড় বড় কাজ আছে। আমাদের এখানে আস্থার কোনো জরিপ হয় না এবং আস্থা নিয়ে কোনো কাজ নেই। কিন্তু যখন উদ্ধৃতি দিতে হয় তখন আমরা বলি যে অক্সফোর্ডের রয়টার ইনস্টিটিউট তারা সাংবাদিকতার আস্থা এবং আস্থার মান ভালো না, খুব ভালোর দিকে যাচ্ছে না। তো এই যদি মূলধারার আপনার ব্যর্থতা হয়, তার সঙ্গে বলি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে কয়টা আমাদের মিডিয়া হাউসের নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে বা একটা মুদ্রিত অবস্থায় পাওয়া যাবে যে এটা আমার ইথিক্যাল গাইডলাইন বা এটা আমার কোড অফ কন্ডাক্ট। এটা আমরা একটা বাণিজ্যিক চ্যানেলে বসে বলবো না, হয়তো আমরা জানি, আমিও জানি, ভাইও জানেন, আপনিও জানেন, খুব হাতে গোনা 2-1 জনের মুদ্রিত অবস্থায় আছে। তারা অভ্যন্তরীণ কিছু প্রশিক্ষণ দেন, বাকি আপনারা করতে করতে শেখেন বিভিন্নভাবে। কেউ এটা অনুসরণ করেন, কেউ শেষ পর্যন্ত করে উঠতে পারেন না, কেউ বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিভক্ত, কেউ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মতের আদর্শে বিভক্ত, তার একটা প্রভাব থাকে, বাণিজ্যিক আদর্শের একটা প্রভাব থাকে, আমি কোন দিকে কি করব না করব তার একটা প্রভাব থাকে, এবং সবশেষে আমাদের কোনো কোড অফ কন্ডাক্ট বা ইথিক্যাল কোনো গাইডলাইন নাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কে করবে? এটা দায়িত্ব ছিল পেশাজীবীদের, সেক্ষেত্রে প্রফেশনাল বডিরা এটা করেছে। সারা পৃথিবীতে প্রফেশনাল বডিজ যারা ছিল তারা এটা করেছে। কোন দেশের সাংবাদিক সংগঠন করেছে, কোন দেশের প্রেস ক্লাবগুলো করেছে, হ্যাঁ, কোন সাংবাদিকতা বিভাগগুলোও যুক্ত হয়েছে, তাদের থেকে বিশেষজ্ঞ নিয়েছে। কারণ আপনি যখন একটা ইথিক্যাল গাইডলাইন তৈরি করবেন, এটা আপনি একা পারবেন না, আপনাকে দর্শনের লোক নিতে হবে, আপনাকে তো আমার মতো একেবারে অকৃতকার্য কিন্তু জ্ঞান দান করতে পারি এমন ব্যক্তিকে আপনার নিতে হবে, ওনার মতো যিনি অনলাইনে কাজ করতে। এখন এইটা আপনার আছে কিনা, এটা আছে কিনা, এটা যেহেতু নাই, আমি যেহেতু এটা আমি অনুসরণ করি না বলছি না, কিন্তু আমাকে বাধ্য করা হয় কিনা, এবং সে না করে আমি ভাবছি যে আমার যিনি অংশ, ভোক্তা শব্দটা আমার খুব আপত্তিকর, কারণ যখনই ভোক্তা বলি এটা মনে হয় যে একদিকে একটা বাণিজ্যিকীকরণ, যিনি আমার দেখেন দর্শক শ্রোতা অংশগ্রহণকারী আমার ভিউয়ার যদি বলি, তো তাদেরকে দোষ দিচ্ছি কেন? আমি নিজে যেখানে একটা গাইডলাইন সেট করতে পারছি না, আপনি এখন দেখেন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ছিল যাদের দায়িত্ব ছিল, আমরা কিন্তু করিনি। আমরা ওই উন্নত দেশ থেকে একটা নিই, সেটা থেকে আমরা তো বঙ্গানুবাদ করি, কিছু আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান আইএনজিওসরা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, বেশিরভাগ প্রশিক্ষণ এখন আইএনজিওসরা দেন এবং বেসরকারি সংস্থাগুলো দেন। গত 20-25 বছর ধরে সাংবাদিকতার, আপনি যে কথাটা একটু বলবার চেষ্টা করছিলেন, এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, সেগুলোর অধিকাংশ আপনি যদি বলেন যে এই কর্মশালা বা শিক্ষা সংক্রান্ত ব্যাপার, সেগুলো বেসরকারি সংগঠনগুলো দেন। আপনি দেখেন যে কয়টা হাউস বা কয়টা সাংবাদিক প্রতিষ্ঠান কিংবা একত্রিত হয়ে আমাদের এখন 30টার উপরে সাংবাদিকতা শেখার প্রতিষ্ঠান আছে, স্কুল বা ডিপার্টমেন্ট আছে। আমাদের টেলিভিশনের সংখ্যা জানি, সংবাদপত্রের সংখ্যা জানি, ম্যাগাজিনের সংখ্যা জানি, অনলাইনের সংখ্যা আমরা জানি। আমি ভালোগুলোর কথা বলছি, যারা ভাইয়ের মতো অন্যান্য যারা করছেন, আমরা একত্রিত হয়ে আমাদের কোড অফ কন্ডাক্টকে আমরা তৈরি করেছি বা আমাদের অনুসরণীয় নীতিমালা আমরা তৈরি করেছি। যে আপনি একটা প্রশ্ন করতে যাচ্ছেন, এটার সাথে সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন, আপনি যেটি বলছেন ইথিক্যাল কথা বলছেন, প্রফেশনাল কথা বলছেন, তাহলে কি আমরা যে মেইন স্ট্রিমে যে মিডিয়াগুলো রয়েছে, আমরা কি এই গতিপথটা কি আমাদের ঠিকভাবে আছি আসলে? দেখুন, এটা গতিপথ ঠিক আছে কিনা এটার উত্তরটা সরল না। এটা আপনার সমাজের বিবর্তনের সঙ্গে, আপনার রাজনৈতিক বিবর্তনের সঙ্গে, তার উপরে আপনার এটা নির্ভর করবে। আপনি যদি উত্তর কোরিয়া থেকে প্রশ্ন করেন যে সংবাদপত্রের গতিপথ কেমন বা টেলিভিশন কেমন লাগছে, উত্তর কোরিয়ার নাগরিক কি উত্তর দেবে? সে সারাদিন দেখছে যে কি করে ক্ষেপণাস্ত্র উপরে ওঠে, কি করে বিভিন্ন মিসাইল যায়, এবং কিম সাহেব কোথায় কোথায় সাফল্য অর্জন করলেন, এর বাইরে তো তার জগৎ নাই। তো সে সাংবাদিকতার গতিপথ কিভাবে বলবে? তার রাজনৈতিক কাঠামোর মধ্যেই তো বলবে। উত্তরটা সহজ, আমি দিতে পেরেছি কিনা। আপনি যেখানে আছেন, যে সমাজ, যে কাঠামো, তার মধ্যেই তো নাগরিক উত্তর দেবে যে গতিপথ কোনটা। কিন্তু আপনাকে সাংবাদিকতা পেশা হিসাবে তার তো একটা বৈশ্বিক দিক বেছে নিতে হবে। আমরা তো একসময় অনেক দরিদ্র ছিলাম, আমাদের এত সংবাদপত্র ছিল না, এত টেলিভিশন ছিল না, আমাদের তো অর্থবিত্তও ছিল না, কিন্তু আমরা তো নীতিমালার কথা বলতাম, আমরা তো মেনে চলবার কথা বলতাম। আমরা বলতাম যে আমাদের একটা দায়বদ্ধতা আছে আমার পাঠকের প্রতি, আমার দর্শক শ্রোতার প্রতি। চলচ্চিত্রকার দায়বদ্ধতা বোধ করতেন যে এটা দেখেন দেখা ঠিক হবে না। আপনি অনেক অসংখ্য এডিটোরিয়াল
কন্টেন্ট একটা গেট কিপিং এর মধ্যে দিয়ে আপনি যেতেন, গেট কিপিং শব্দটা তো সঠিক হচ্ছে না, একটা চেকিং এর মধ্যে দিয়ে আপনি যেতেন, সেটা যে মাধ্যম। আমাদের তার সঙ্গে যদি একটা প্রসঙ্গ তুলি যে আমাদের অ্যাক্রিডিটেশনের কি, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। আমরা বিরতির পরে এসে আপনার কাছে অ্যাক্রিডিটেশনের বিষয়গুলো জানার চেষ্টা করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, আমাদের অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন আশা করি। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আজকে আমরা আলাপ করছি খবরের সত্য মিথ্যে, গণমাধ্যমের অবস্থান, এই বিষয়টি নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। অধ্যাপক ডক্টর শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডক্টর শামীম রেজা, আপনি বলছিলেন যে চেক ইনের কথাগুলো বলছিলেন এবং অ্যাক্রিডিটেশনের কথাগুলো বলছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাক্রিডিটেশনের কথা বলছিলেন, যেখানে জার্নালিস্ট যারা রয়েছেন সেই জায়গাটা, সেই অর্থে দেখুন, আপনি একদম শুরুতে যখন আলোচনা করছিলেন, আমি হয়তো মূলধারার গণমাধ্যমের উপরে বেশি আলোকপাত করেছি। আরো নিশ্চয় আলোচনা আছে যে আমরা বড় যে বিষয়টা নিয়ে এখন উদ্বিগ্ন, যে অসংখ্য আমরা যেগুলোকে সামাজিক মাধ্যম বলছি, বা আমি যদি বলি ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো তৈরি হয়েছে, ভবিষ্যতে আরো কি নাম হবে আমরা জানি না, সেখানে প্রত্যেকেই সাংবাদিক। তিনি প্রকাশক, তিনি এটার সম্পাদক, তিনি এটার সাংবাদিক, তিনি এটা প্রকাশ করছেন, তিনি এটার মতো মত দিচ্ছেন, তিনি ছবি দিচ্ছেন, এবং আপনি যত উদাহরণ দিলেন, এটা ওয়ান ম্যান শো একটা। এখন দেখেন, তাহলে সব পেশার একটা স্বীকৃতি লাগে, একটা অ্যাক্রিডিটেশন লাগে। আইন পেশায় যাবার জন্য বার কাউন্সিল পরীক্ষা দিতে হয়, চিকিৎসককে তার সার্টিফিকেশন নিতে হয়, তার একটা সনদ বা কিছু সংগ্রহ করতে হয়, সমস্ত প্রকৌশলীদের করতে হয়, প্রত্যেকের করতে হয়। পৃথিবীতে যারা অ্যামেচার সাংবাদিক আছেন, এখন তো সামাজিক মাধ্যম, যখন সামাজিক মাধ্যম ছিল না তখন অ্যামেচার জার্নালিস্ট ছিল পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে, এবং তারা নির্দিষ্ট অ্যামেচার ফাউন্ডেশন বা এরকম প্রতিষ্ঠানের কাছ থেকে নিতেন। কোনো কোনো দেশে আছে প্রেস ক্লাবের কাছ থেকে হয়তো তারা এরকম নিতেন, যে দেশে প্রেস কাউন্সিল আছে তারা একটা দিতেন। আমি কিন্তু একবারও বলছি না যে আপনাকে এসএসসি পাস হতে হবে না, এইচএসসি পাস হতে হবে না, আপনাকে ডিগ্রি পাস, আমি কিন্তু সে কথা মোটেই বলছি না। কিন্তু আপনি সাংবাদিক হিসাবে যখন কাজ শুরু করবেন, সেটা সংবাদপত্রে হোক, মুদ্রিত মাধ্যমে, অনলাইনে হোক, এই টেলিভিশনে হোক, রেডিও ফ্রিকোয়েন্সিতে হোক, আর রেডিও অনলাইন ভিত্তিক হোক, আমি কি এইটুকু প্রত্যাশা করব না যে আপনি সাংবাদিকতা নীতি নৈতিকতা জানেন, সংবাদ কিভাবে লিখতে হয় আপনি জানেন, তার বৈশ্বিক নীতিমালাগুলো আপনি জানেন। আমার এখানেই শেষ না, আপনি জানেন বাংলাদেশের সংবিধান কি, সংবিধানের ধারাগুলো সম্পর্কে আপনি মোটামুটি ওয়াকিবহাল, তার সমস্ত সংশোধনীগুলো আপনি জানেন, আমাদের রাষ্ট্রের জুডিশিয়ারি কি করে কাজ করে আপনি জানেন, পার্লামেন্ট কি করে কাজ করে আপনি জানেন, নির্বাহী বিভাগ কি করে কাজ করে আপনি জানেন, এই দেশের ইতিহাস আপনি জানেন, আপনার বিজ্ঞানের কিছু ধারণা আছে, আপনার কৃষির কিছু ধারণা আছে। আমি সাধারণ কথাগুলো বলছি। এই সমস্ত কিছু নিলে কোনো না কোনো জায়গায় আপনি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষা হতে পারে আপনি কোনো প্রতিষ্ঠানে 2 বছর কাজ করেছেন, তারপরে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আপনি এখন কাজে যেতে পারেন, অথবা প্রফেশনাল কোনো বডিজ আপনাকে দিয়েছে, অথবা আপনি কোনো শর্ট কোর্স করেছেন, না হলে একটা ডিপ্লোমা করেছেন, না হলে কোনো জার্নালিজম স্কুলে গিয়ে আপনি স্নাতক হয়েছেন বা কিছু একটা করেছেন। কোনো না কোনো ফর্মে, আমি এর আগের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেটা ছাড়া কিভাবে আপনি কলম ধরেন এবং কোন সাহসে আপনি কলম ধরেন। আমরা যে নাগরিক রুচির কথা বলছি, আপনি নাগরিক রুচির কথা বলছেন, আমি নাগরিক রুচির কথা বলছি, তুমি সংবাদ বোঝো না, তোমার রুচি ভালো না, এই জন্য আমি খারাপ সিনেমা বানাই, এই জন্য আমি ভালো নাটক বানাতে পারি না, এই জন্য আমি ভালো সংবাদ লিখতে পারি না। আর আমি এখানে যে সোল এজেন্ট হিসেবে বসে আছি, যদি একটা প্রশিক্ষণে গিয়ে দেখা গেল 25 জন বুনিয়াদী প্রশিক্ষণ নিতে আসছেন, এরকম বুনিয়াদী প্রশিক্ষণে 20 জনই বলেন যে তার অনলাইন টেলিভিশন আছে, তাহলে টেলিভিশন এতই সহজ যে একটা বুনিয়াদী প্রশিক্ষণ যিনি নিচ্ছেন আমার কাছ থেকে, তিনি ইতিমধ্যে একটা অনলাইন টেলিভিশন চালান, একটা ওয়ান ম্যান শো হিসাবে চালান। আর যদি অনলাইন সংবাদে যাই, বিশ্লেষণে যাই, এবং আপনি যে নমুনাগুলো দেখালেন, আপনি তো অত্যন্ত ভদ্র এবং যেগুলো শোভন আপনার একটা মূলধারার গণমাধ্যমে দেখানো যায় সেগুলো আপনি দেখিয়েছেন, যার আন্তর্জাতিক এবং জাতীয় কিছু প্রভাব রয়েছে। বাকিগুলো নিয়ে তো আমরা আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এই ধারণাগুলো না নিয়ে একজন ব্যক্তি সাংবাদিকতা করছেন, এবং তিনি বলছেন তার একটা নিউজ চ্যানেল, তিনি বলছেন তার একটা অনলাইন সংবাদপত্র, তিনি বলছেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট জেনারেটর, তিনি এটা করেন, এবং আমাদেরকে প্রতিদিন আলোচনা করতে হচ্ছে মিডিয়া লিটারেসি দিলে ভালো হবে, এই শিক্ষা সবারকে। আমি তাহলে 18 কোটি মানুষকে মিডিয়া লিটারেসি শিখে ফেলবো। আমি 18 কোটি মানুষকে এমনি সাক্ষরতা দিতেই আমার 5 দশক চলে গেছে, আমি এখন মিডিয়া লিটারেসি তাকে শেখাবো। আবার মিডিয়া লিটারেসি শেখাবেন যে মিডিয়া ক্লিক বেটের উপরে ডিপেন্ড করছে, যে মিডিয়ার চটকদার শিরোনাম দিচ্ছে, যে আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি ঘুরে ফিরে অ্যাক্রিডিটেশনের ব্যাপারেই যাব কিছুটা হল। আমি বলছি না যে এইটা হলে বা আরও কিছু প্রশিক্ষণ দিলে আগামীকাল আমরা সবাই মিলে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করে ফেললেই একেবারে রাতারাতি সব কিছুর পরিবর্তন ঘটবে। প্রযুক্তির একটা বিকাশ হচ্ছে, সেই বিকাশের অনেক কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, আমরা পারবও না, এবং সম্ভবত আগামী 1 দশকের মধ্যে আমরা যে ধারার
পৃথিবী দেখেছি যে রাষ্ট্র, যে গভর্নেন্স, যে জুরিসপ্রুডেন্স, যেগুলো যে ধরনের সংবিধান, সেটা থাকবে না, সেটা ভিন্ন একটা মাত্রায় চলে যাবে। কিন্তু যতক্ষণ আপনি তার আগের প্রস্তুতিটুকু যদি আপনার এত এলোমেলো হয় এবং আপনি নিজেই যদি সেটাকে ছেড়ে দেন এবং নিজেই গা ভাসিয়ে দেন, তাহলে আমি তো মনে করি না যে আমি জনরুচির প্রশ্ন তোলবার আগে সেটা নিয়ে হয়তো আরেকটা অনুষ্ঠান করা যাবে যে জনদায়িত্ব কতটুকু, নাগরিকের দায়িত্ব কতটুকু, অবশ্যই আছে, সে দায়িত্ব আমি অস্বীকার করছি না, কিন্তু আমার বা আমাদের দায়িত্বটা আমি আগে দেখবার পক্ষে। অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি এই প্রশ্নের জায়গা থেকে ক্লিয়ার। আমরা মাসুদ কামাল আপনার কাছে একটু আসবো, আপনি যদি কিছু অ্যাড করতে চান এই জায়গাটা, আপনার যদি কিছু বলবার থাকে, এরপরে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। না, এখানে মানে উনি বেশ লম্বা এবং ডিটেল খুঁটিনাটিভাবে বলেছেন, এখানে নতুন করে কিছু বলার নেই। তবে আমি নিজেও মনে করি যে একজন লোক ইচ্ছে হলো হুট করে এসে মানে আপনার প্রফেশন ঢুকে বললো যে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে আমাদের বাজারে যত ওষুধের দোকান আছে না, যারা ওষুধ বিক্রি করে, এরা কিন্তু মোটামুটি বুঝে। আপনি যদি বলেন না পেট ব্যথা করতেছে, একটা ওষুধ আপনাকে লিখে দিবে, দিয়ে দিবে, এবং এটা কিন্তু অনেক লোক কিন্তু ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে। এখন তাহলে কি উনি একটা চেম্বার দিয়ে বসতে পারবেন, ডাক্তারের মতো রুগী দেখা শুরু করতে পারবেন? নিশ্চয়ই না। তার মানে ওনারও একটা কিন্তু আপনার মানে একটা জায়গা তো লাগবে, একটা মিনিমাম একটা জায়গা তো লাগবে যে এতটুকু হলে পর আপনাকে ডাক্তার বলা যাবে, একটা ক্রেডেনশিয়াল তো সেটুকু তো লাগবে। তো এখন আমাদের এখানে হচ্ছে কি, আমাদের মানে যেটা সবচেয়ে যেটা বড় সমস্যা, যেটা পত্রিকায় যেমন চট করে একজন সাংবাদিক হয়ে যাচ্ছে, চট করে একজন এরকম মালিকও হয়ে যাচ্ছে। উনি মনে করেন কিছু টাকা আছে, একটা পত্রিকা করার ইচ্ছে হলো, পত্রিকা করে ফেললেন, উনি সম্পাদকও হয়ে গেলেন। এবং সম্পাদক হয়ে যে উনি ওনার ভাইগনা যে মনে করেন হয়তো বাড়িতে গেলো, যে দেখলো একজন তার মানে বোনের ছেলে আছে, কিছু করে না, ঘুরে ফিরে হয়তো বোন নিয়ে আসছে, তোর ভাইগনা তো কিছু করে না, ঠিক আছে কালকে থেকে আমার অফিসে বসিস, বসলো, সাংবাদিক হয়ে গেলো সে। কিন্তু তো এটা এইভাবে হওয়া উচিত না, কারণ সাংবাদিক এটা তো একটা গুরুত্বপূর্ণ পেশা। কিন্তু এখন সে অনেক কিছু, অনেক তার হাতে কলম থাকে, তার হাতে কম্পিউটারের কিবোর্ড থাকে, সে অনেক কিছু লিখে দিতে পারে। এটা ডিফেম তো হতেই পারে যে কেউ একজন, এগুলো মানে এগুলো আসলে উনি যে কথাটা বলে এটা খুব সিরিয়াস প্রসঙ্গ, এবং আমি মনে করি এটা সবাই এটা থাকা উচিত, এবং এটা দেখার জন্য একটা মনিটরিং থাকা উচিত। তো সেই ক্ষেত্রে মেইন স্ট্রিমে যে গণমাধ্যমগুলো রয়েছে, সেই গণমাধ্যমগুলোর আসলে কতখানি দায়বদ্ধতা রয়েছে বা তাদের কি করণীয় রয়েছে? শোনেন, করণীয় যেটা সেটা হলো গিয়ে সচেতন হতে হবে। কিন্তু এখন সচেতন কি আমরা হচ্ছি? ওই যে আপনি বললেন না, জানেন জনপ্রিয়তা না, এটা বড় মারাত্মক এক ধরনের অ্যাডিকশনের, এক ধরনের মাদক। মানে জনপ্রিয়তার লোভে যে আমারটা ধরবে লোকে, এবং ধরানোর জন্য কি কি করা যায় সেটা আপনি করবেন। এই যে এখানে বসেই তো আমি যে পাকিস্তান ইলেকশনের সময় একটা কথা বলে গেছিলাম আপনাকে, এখানে বসে তখন আমি আসছিলাম, একটা আমাদের একটা মেইন স্ট্রিমে একটা বড় পত্রিকা একটা শিরোনাম করলো, পাকিস্তানের নির্বাচনে বিএনপি একটি সিট পেয়েছে। জি, এখানে বসে আমি বলে গেছিলাম কিন্তু যে বিএনপি একটা সিট পেয়েছে। ঘটনা কি ভেতরে পড়লে আপনি কী পাবেন, বেলুচিস্তান ন্যাশনালিস্ট পার্টি তারা একটা আসন পেয়েছে। কিন্তু আপনি বলেন যিনি এটা দিয়েছেন শিরোনামটা, ওনার কি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি সিট পেয়েছে এই কথাটা বলতে চেয়েছেন, নাকি আমাদের বিএনপি মনে করে আমাদের প্রচুর মানে পাঠক সেটাকে হুমড়ি খেয়ে ক্লিক করবে এটা দেখার জন্য, এটার জন্য দিয়েছেন? আমি এই আলাপ করতে করতে চট করে একটু চেক করলাম, আমি দেখলাম কেবলমাত্র ওই একটা পত্রিকা না, আরও বেশ কয়েকটা, আরও অনেকে আছে, যার মধ্যে আপনার ৭১ টিভি অনলাইনটা আছে, কালবেলা আছে, অনেকেই করছে এটা, মানবজমিনও করেছে। হ্যাঁ, তো মানবজমিন তো আমি ওই দিন দেখেছিলাম, মতিউর রহমান ভাইয়ের মতো মানুষ আপনি বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম ওই দিন। তো এখন উনি একা না তো, মতিউর রহমান সাহেব আগে ছাপা হয়েছে, আমাকে পরে মনে করছে আরে আমি তো পিছিয়ে গেলাম, তো আমিও দিই, তো তারাও দেওয়া শুরু করছে। এখন এই জনপ্রিয়তার যে মাদক আসক্তিটা, এটা একটা মাদকের মতো, কিন্তু যে আমাকে পেতে হবে। আমি আরেকটা কথা বলি আপনাকে, আমি 10 বছর একটা টেলিভিশনের আপনার নিয়োজিত ছিলাম, বাংলা ভিশনে। তো ওখানে একটা ঘটনা আমি বলি আপনাকে। জি বলবেন। বরিশালের একজন সাবেক মেয়র ছিলেন হিরণ সাহেব, নাকি মারা গেলেন উনি মারা যাওয়ার আগে আমার টিভিতে ছাপা হয়ে পরে যাচ্ছে উনি মারা গেছেন। এখন মারা গেছেন, আমি বললাম কে বলছে এটা? তো আমার ওখানকার প্রতিনিধি বলছে যিনি মারা গেছেন। তো আমি বললাম কি যে আপনি এটা শিওর? হ্যাঁ আমি শিওর, আমার সঙ্গে আলাপ হয়েছে, ওটা ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। আমি কি ভাইয়ের সঙ্গে আলাপ হলে হবে না ভাই? ডাক্তার বলছে, ডাক্তার বলেছে, ডাক্তার তো ভালো লাগে না, ভাই বলতেছে মারা গেছে। তো এটা কিন্তু দেখলাম আমি পরপর আরও কয়েকটার মধ্যে কিন্তু দিয়ে দিল স্ক্রলে। তার মানে কি,
যে প্রত্যেকটা টিভি নিজেরা একটা অসুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করে রেখেছে। ওই প্রতিযোগিতায় আপনার পা দিতে ইচ্ছা করছে, কিন্তু কারণ না দিলে আপনি পিছিয়ে যাচ্ছেন, কিন্তু পা দিতে হচ্ছে আপনাকে। কিছুক্ষণ পর ডাক্তার বলল না, সে এখন মারা যায় নাই, এবং তারও 6 থেকে 7 ঘন্টা পরে ডাক্তার ডিক্লেয়ার করছে যিনি মারা গেছেন। তাহলে আমি কি পারি? আমি তো এগিয়ে থাকতে চাচ্ছি, এখন এগিয়ে থাকার নামে আমি যা করছি, অসুস্থ যে প্রতিযোগিতা দিনের পর দিন, এটাকে কি আমি সংবাদ বলবো? এখন এইভাবে হচ্ছে কি জানেন, আমি তো আমার দর্শককে, আমার পাঠককে এটাতে অভ্যস্ত করে দিচ্ছি। দর্শক বলে কি জানেন, দর্শক কি বলবে, আরে আপনারা তো পারেন নাই, ওই টিভিতে আপনাদের আগে দিছে। এখন এই যে দর্শকের রুচিটা, এটা কে তৈরি করছে? আমি তৈরি করছি। জি। তো আমি তো নিজেই তো আমি দায়িত্বশীল না, আমি অন্যকে দায়িত্বশীল ভাববো কি করে? যে কথাটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সবাই বলে দিচ্ছে খুঁটিনাটি কীভাবে মারা গেছে, আর যেখানে মারা গেছে ইন্ডিয়াতে তারা কিছু বলতে পারছে না। তারা এখনো খুনটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখতেছে। আমাদের মুখে তাহলে সাংবাদিকতার কি করে হলো? আমি একবার আমার আরেকটা ঘটনা বলছিলেন, সাংবাদিকতা আমরাও করি, আবার আমাদেরকে কিন্তু করানোও হয়। সবসময় যে আমি করি জান, আমাকে কিন্তু করানো হয়। আমার মনে সংবাদ কিছু দায়িত্ব তো আছে। মনে আছে আমার সিলেটে একটা ঘটনা, কিছুদিন আগের কথা, প্রায় বছর 2 আগে কথা হবে। একটা মেয়ে, প্রথমে একটা নিউজ হলো যে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। পরে পুলিশ একজনকে ধরে আনলো, বললো যে এর সঙ্গে নাকি তার বাবা জড়িত, তার বাবা নাকি উপস্থিত থেকে এটা করতে দিয়েছে। কথাটা খেয়াল করেন। করে পুলিশ আবার করলো কি, ওই জিনিসটাকে ওপেন, মানে সাংবাদিকদের ডেকে ব্রিফ করলো। তো আমি ওই সময় একটা টেলিভিশনে এটা নিয়ে একটা টক শো ছিল, আমি ছিলাম সেখানে ওই যে পুলিশ অফিসার, উনি এসপি ছিলেন ওখানকার, ওনাকে আনা হয়েছে। তো আমি ওনাকে খালি প্রশ্ন করলাম, এই যে আপনি বললেন যে আপনি বাবা এর সঙ্গে জড়িত আছে, এখন কি আপনি বাবাকে ফাঁসি দিয়ে দিবেন না? তো কারণ ফাঁসি দেওয়া তো এখতিয়ার আপনার কাছে নাই। আপনি তো এখানে তদন্ত করেছেন, এখন এটা আদালতে উঠবে। যদি আদালতে উঠে প্রমাণ হয় যে আপনার এই অভিযোগ ঠিক নয়, তখন কি হবে? তখন আপনি এই যে তখন বললেন, ধরেন হতে লাগলো 3 বছর, এই 3 বছর দেশের প্রত্যেকটা মেয়েকে তো আপনি তার বাবার প্রতি অবিশ্বাসী করে তুললেন। এটাকে আপনি পারেন? কথাটা খেয়াল করেন, এটাকে আপনি পারেন? আমাদের এখানে ধরছে, ধরে এনে সামনে ছোট ছোট বোতল রাখছে, ইয়াবা রাখছে, সামনে লোকজনকে বেঁধে নিয়ে আসতেছে, সে হাঁটতে পারছে না, মায়ের এমন খাওয়ানো হয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ইয়াবা সহ ধরা পড়ছে। আমরা প্রচার করছি না, আপনি টিভিতে প্রচার করছে না। আচ্ছা, এইভাবে কি পুলিশ আনতে পারে? এইটা আপনি আমাকে বলেন, পুলিশ আনতে পারে? এটা তো বিচার হবে, আদালতে যাবে, তারপর তো হবে। এখন আমাদের এখানে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে আলোচনা করার, মানে ধরার ঘটনা কি কম আছে? আপনি ভালো মতো খোঁজ নিয়ে দেখেন, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক আছে এরকম। তো সবচেয়ে অবিশ্বস্ত যে প্রতিষ্ঠান, আমি বলবো পুলিশ বাংলাদেশে, তাদের ব্রিফিংকে গুরুত্ব দিয়ে আমি তো ছাপাচ্ছি, আমি তো প্রচার করছি। এটা কি সাংবাদিকতা? এটা কি সাংবাদিকতা? নিশ্চয়ই না, সাংবাদিকতা না। আমাদের করছি প্রতিদিন, এবং আমাদের হচ্ছে কি দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে। আমরা মনে করি এটাই স্বাভাবিক, আমি মনে করি এটাই স্বাভাবিক। তো পুলিশের ভাষ্য আমি মনে করি সাংবাদিকতার সোর্স হতেই পারে না। তো আমরা তো করছি, পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে করে কি না আমার জানা নাই, যে এইভাবে প্যারেড করে নিয়ে আসবে, সামনে ছবি তুলবে, একজন এসে ব্রিফিং করবেন মাইকে, আর ওইটাই গ্রহণযোগ্য হয়ে গেল। হয় না এটা এইভাবে, কিন্তু আমাদের এভাবে অভ্যস্ত করে তোলা হয়েছে। কে করতেছে? যারা করতেছে তারা মানুষের রুচিকে চেঞ্জ করে দিচ্ছে, এবং এরাই হলো মূল দায়ী আমি মনে করি। তো এই যে দিনের পর দিন এমন চটকদার শিরোনামগুলো হচ্ছে, বিশেষ করে আমরা যে তৃতীয় শিরোনামটি করছিলাম, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছিলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে, সম্পত্তি নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ইস্যুতে জনাব বেনজির আহমেদ কোনো কথাও বলছেন না, তিনি একেবারেই চুপ রয়ে গেছেন। এই বিষয়টিকে কি বলবেন আপনি? না, এটা তো আদালতের আদেশ, এটা তো নিউজ, এটা তো একদম হার্ড নিউজ। আদালতে আদেশ দিয়েছে, আমরা এটা আপনার বিভিন্ন মিডিয়া এটা প্রচার করেছে। এখন এটা নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন, সেটা এক জিনিস, কিন্তু হার্ড নিউজ হিসেবে ঠিক আছে। এটা বেনজির সে মানে আবার এটা আপিল করবেন, ওনার ব্যাংক ট্যাঙ্ক খোলাতে, এটা তো ওনার আইনজীবী বলেছেন,
ওনার আইনজীবী বলেছেন যে আমরা আগামী সপ্তাহে আদালতে যাব এটা নিয়ে ব্যাংকগুলি হিসাবগুলি খুলে দেওয়ার জন্য, যাতে উনি টাকা পয়সা লেনদেন করতে পারেন। এটা তো হার্ড নিউজ এবং এটা ঠিক আছে নিউজ, এই নিউজ আমি কোনো সমস্যা দেখি না। আদালতের যে ইস্যুগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যম যে টটকদার কিছু শিরোনাম করছে, এটা কি আসলে টটকদার শিরোনাম করা তো ঠিকই না, এটা কি করতে পারে? টটকদার শিরোনাম করে অধিকার আপনাকে কে দিল? এখন আমাদের এখানে যেহেতু 1 নম্বর কথা হলো যে কথাটা নাকি প্রফেসর শামীম বললেন, শামীম রেজা বললেন, সেই জিনিসটা হলো যে আমাদের এই শিক্ষাটা নাই 1 নম্বর। জি, এবং শিক্ষা নাই, মিডিয়া লিটারেসি একেবারেই নাই। কিন্তু আমার শিক্ষা নাই, মনে করেন আমি বুঝি না, তাই বলে কি আমি একটা ঘরে আগুন দিয়ে দিতে পারবো? দিয়াশালের কাঠি দিয়ে ধরাইলে এবার আগুন ধরে যায়, এটা আমি বুঝি না, ধরা যায়। এখন না বুঝে যদি আমি বলি যে আমি আগুন না বুঝে ভাই আগুন ধরা দিচ্ছি, এর দিকে ঘরটা পুড়বে না? অবশ্যই ঘর তো পুড়বে। তো এখন যদি ঘর পুড়ে, তা আমি যদি না বুঝে এটা করে থাকি, তা আমাকে থামাচ্ছেন না কেন? থামানোর জন্য কি এই রাষ্ট্রের কোনো অ্যাপারেটাস নাই, কোনো নাই। এখন সেই দেশলাইটা যদি আপনি একজন অন্ধ মানুষকে দেন, আমি তো ওইটাই বলছি যে তাহলে আমাকে থামাচ্ছেন না কেন আপনি? আমাকে থামানোর জন্য প্রেস কাউন্সিল আছে, আমাকে থামানোর জন্য তথ্য মন্ত্রণালয় আছে, অনেক কিছু আছে। তারা কেন এগুলি ভূমিকা নিচ্ছে না? ভূমিকা নেওয়া উচিত। টু দ্য পয়েন্ট। এরা করে কি জানেন, এদেরই হলো যে সরকারের বিরুদ্ধে কে কী বললো। ভাই এগুলি রাখেন, সরকারের বিরুদ্ধে কথা বলবে লোকে, কেন বলবে না? সরকারের বিরুদ্ধেই তো বলবে, এটা বলুক। কিন্তু যদি এরকম মিস ইনফরমেশন দেয় যে নাকি যে নিউজ, এইগুলি নিয়ে আমি মনে করি একটা রেগুলার বেসিসে একটা মনিটরিং হওয়া উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া উচিত। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমরা অধ্যাপক শামীম রেজা আপনার কাছে এবার একটু জানতে চাইবো, আমরা আমাদের যে শিরোনাম পড়েছিলাম, পঞ্চম শিরোনামটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘটনা নিয়েও কিন্তু অনেক রকমের চটকদার কিছু শিরোনাম হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এছাড়াও পশ্চিমের বেশ কিছু মূলধারার গণমাধ্যমেও কিন্তু বলা হচ্ছিল যে হামাসের হামলায় 40 জনকে, শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। এই বিষয়টিও আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রচার করা হয়েছে। যদিও তাদেরকে যখন বলা হয়েছিল তারা কোনো সত্য মিথ্যা কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি, এরপরে তারা চুপ থেকে গিয়েছেন। তো সেক্ষেত্রে এই যে এই ধরনের অপতথ্য, এটি কি ফিলিস্তিন এবং এই ফিলিস্তিন যুদ্ধের জটিলতা কি বাড়াচ্ছে না আপনার কাছে মনে হয় কি? দেখুন, আমরা যে আলোচনা করছি সেটা যে কেবল আমাদের বাংলাদেশ ভূখণ্ডে সীমাবদ্ধ বা আমাদের এই মোটেই সেটা না। আমরা আলোচনার সুবিধার্থে হয়তো আমাদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা তো বৈশ্বিক সমস্যা। আবার এই আলোচনা যখন করছি আমরা আমাদের সমালোচনাটা আগে করছি, যেহেতু আমরা আমরা একই কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এর সঙ্গে, এবং আমরা যারা মূলধারার গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা সাংবাদিকতা সংক্রান্ত প্রতিষ্ঠান, সেটা অনুশীলন হোক, শিক্ষা হোক বা যে পর্যায়েই হোক না কেন, আমাদের মূল্যায়নটা তো আগে আমাদের করা প্রয়োজন অবশ্যই। কিন্তু আমরা তো পৃথিবীর 100 কোটি 200 কোটি মানুষের সোশ্যাল মিডিয়া ইউজারের বিচার বিশ্লেষণ আমরা করতে পারবো না কোনো অবস্থাতে, সেটা আর একটা দিক। তো আপনি যেটা বলেছেন তার সঙ্গে বলবার আগে অন্তত দর্শক শ্রোতাদের এটাও আমাদের বলা প্রয়োজন যে আমরা যে মূলধারার গণমাধ্যম নিয়ে কথা বলছি সে অপার সম্ভাবনা তৈরি করেছে। আজকে যে আমরা কথা বলতে পারছি সেটা কিন্তু আমাদের পুরনো ধারার গণমাধ্যমগুলো সেই সুযোগ আমাদেরকে দেয়নি, পারতো না। আমরা কোনদিন অংশগ্রহণ করতে পারতাম না, চাইলে আমরা সংবাদপত্রে একটা লেখা লিখতে পারতাম না, চাইলে সাংবাদিক আমার কাছে যেতেন না, আমি উন্নত মানের অনুসন্ধানী প্রতিবেদন ছাপতে পারতাম না। সবসময় সব প্রতিবেদন ওরকম ব্যাখ্যামূলক হয়ে ওঠেনি, ওরকম অত গভীরে সেটা যায়নি। আজকে আপনি একটা সংবাদপত্র যদি ধরেন, তার যে বৈচিত্র্য এবং আমাদের পুরনো যে ভুলভ্রান্তিগুলো ছিল, আমরা নারীকে যেভাবে উপস্থাপন করতাম, শিশুকে যেভাবে করতাম, অন্যান্য বিষয় করতাম, তার অনেক গুণগত পরিবর্তন হয়েছে। এই যে টেলিভিশনে যে ব্যবস্থা, টেলিভিশনে বসে আমরা কথা বলছি, এটা আমরা কখনো ভাবিনি যে ব্যক্তি মালিকানায় বা একেবারে সরকারের বাইরে এসে এটা অন্য কোনোভাবে এটা পরিচালনা করা আমাদের দেশে সম্ভব হবে। এবং এটা আমাদেরকে মানতেই হবে এবং বলতেই হবে এই অনুষ্ঠানের মাঝে অন্তত, যে প্রত্যেকটা ক্ষেত্রে কৃষি বলেন, উন্নয়ন বলেন, প্রকৌশল থেকে শুরু করে এমন কোনো খাত নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ভালো সংবাদ দিইনি, ভালো প্রতিবেদন তৈরি করিনি বা ভালো ভিজুয়ালস দিইনি বা ভালো বিশ্লেষণ করিনি। কিন্তু তারপরে প্রসঙ্গগুলো কেন উঠছে? তার মানে এমনভাবে আমি যদি একটা কার্ভে চিন্তা করি, আমাদের অবনমনটা এমনভাবে হচ্ছে, মনিটাইজেশনের দিকে এত বেশি ঝুঁকে যাচ্ছি, ক্লিকবেট সস্তা জনপ্রিয়তার দিকে এত বেশি ঝুঁকে যাচ্ছি, আমি একটা শিরোনামের ধারাকে পাল্টে দিচ্ছি, সংবাদের গঠনকে আমি পাল্টে দিচ্ছি, সংবাদ পরিবেশন রীতিকে আমি পাল্টে দিচ্ছি, উৎসের ব্যাপারে আমার কোনো রকম সংবেদনশীলতা কাজ করছে না, আমি যথেষ্ট সেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না, ব্যাখ্যার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। এবং যে প্রসঙ্গ আপনি বলেছিলেন যে এই যে তথ্যটা অনুসন্ধান করতে হবে, এটা সঠিক কি সঠিক না, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমকেও সেই রোগে পেয়ে বসেছে এবং তারাও সে ধরনের। এবং
আপনি যেটা বললেন যে হামাসের আক্রমণের পরে এই ধরনের তথ্য আমরা দেখেছি এবং সেটা তারা আর কোনো উত্তরও দেননি যে আমি কোথায় পেয়েছি, আমি কিভাবে পেয়েছি। কিন্তু একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে পশ্চিমের আমাদের মতো সেখানেও সংকট রয়েছে, সেখানেও এরকম প্রচুর অপতথ্য হচ্ছে, ভুল তথ্য হচ্ছে, ক্ষতিকর তথ্য হচ্ছে, যেটা আমরা হয়তো আমাদের ভূখণ্ডের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছি, কিন্তু আন্তর্জাতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে এমন বড় বড় সংবাদও কিন্তু তারা তৈরি করছে। কিন্তু একই সঙ্গে সেখানে কিন্তু একটা ভারসাম্য আছে, সেখানে অত্যন্ত সিরিয়াস বা হেভি সংবাদপত্র আছে যারা সহজে গা ভাসিয়ে দেন না, এই ধরনের শিরোনাম তারা দেন না। আপনি সেটা অনলাইনে দেখেন আর মুদ্রিত কপিটা আপনি দেখেন, সেখানে এখনও ব্যক্তি মালিকানায় চলুক আর সেটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলুক, যেভাবেই চলুক না কেন, অসাধারণ সম্প্রচার মাধ্যম সেখানে রয়েছে যে চাইলেই যে কোনো বক্তব্য যে কোনো কর্তৃপক্ষ বললেই তারা সেটা রাষ্ট্রের অর্থে চলেন দেখে যা ইচ্ছা তাই তারা প্রচার করেন না। তাদের সবসময় তাদের ভিউজও তারা সাবস্ক্রাইব করেন না। আবার বেসরকারি মাধ্যমে অসাধারণ ভূমিকা তারা রাখেন। কিন্তু আমরা যে জায়গাটায় আজকে যে সংকটের মধ্যে আমরা পড়ছি সেটা দুই ধরনের। একটা হলো প্রযুক্তি অবস্থা, সেটা এত উন্মুক্ততার দিকে আমাকে নিয়ে গেছে, সেটা আমরা হয়তো মনে করেছিলাম যে আমাদের দীর্ঘদিনের না বলা, অংশগ্রহণ না করতে পারা, জনগণ হিসাবে আমাদের যে এক ধরনের বিচ্ছিন্নতা, সেটাকে বোধহয় আমরা কমিয়ে আনতে চেষ্টা করছি, কিন্তু আসলে সেটা ঘটছে না। আমি একদিকে আপনি যদি ইউটিউব অ্যাজ এ সোর্স আপনি চিন্তা করেন, আমি সাধারণ একজন গবেষক, পাঠক এবং নাগরিক হিসেবে মনে হয় যে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আর্কাইভ এটা। কিন্তু সেই আর্কাইভে ঢোকবার পরে প্রতিনিয়ত আমাকে যদি একটা স্ট্রাগল করতে হয়, আমাকে যুদ্ধ করতে হয় যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না। আপনি ইউটিউবের মতো সোর্স, আপনি কত কোটি গ্রন্থাগারকে এক করেছেন, শুধু গ্রন্থাগার কেন, যত ফরম্যাটে সংবাদ থাকতে পারে, তথ্য থাকতে পারে, বিষয় থাকতে পারে, কিন্তু সেখানে ঢুকে আমাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে যে কারটা গ্রহণ করব, কারটা গ্রহণ করব না। আমার এত টেলিভিশন থাকার পরে আমাকে সংগ্রাম করতে হচ্ছে। এখন একটা হলো যে সচেতনতা, আমরা যদি একটু দর্শক শ্রোতাদেরকে আমরা এই আলোচনায় টানি, দেখেন সচেতন হওয়া মানে কি আপনাকে তুলনামূলকভাবে চিন্তা করতে হবে। এখন আপনাকে বাস্তবতায় আসতে হবে। সবাই কি ফ্যাক্ট চেক করবে? সবার কি ফ্যাক্ট চেকের দায়িত্ব আছে? এটা সম্ভব কিনা? আপনি কোটি কোটি ভোক্তা বলেন, ব্যবহারকারী বলেন, দর্শক শ্রোতাকে বলেন, পাঠককে বলেন, আপনি কি প্রতি মুহূর্তে আশা করবেন যে সে ফ্যাক্ট চেক করবে? একটা ফ্যাক্ট চেক সফটওয়্যার এসে যাবে কিংবা একটা প্রতিষ্ঠানে গিয়ে করবে, এ দায়িত্ব তো আপনার আমার, এ দায়িত্ব তো ওই ধরনের প্রতিষ্ঠানের যারা প্রতিনিয়ত এরকম বিশ্লেষণ করে আপনি যেটা দেখালেন বলবে যে আপনি দিনের শেষে যে 10টা আজকের সবচেয়ে চটকদার, সবচেয়ে হিট করেছে, ক্লিক পড়েছে সবচেয়ে বেশি, এই 10টার অবস্থা দেখুন আসলে বাস্তবে এটা না। এখন আমি মিডিয়া লিটারেসির নামে এটা তো আমার এরিয়া আমাদের দায়িত্ব, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা কোনোভাবেই আমরা সত্যি কথা পারছি না। যেমন ধরুন এই আপনি যদি কণ্ঠগুলো দেখেন, আপনি দেখবেন যে জাতিসংঘের বিভিন্ন বিশ্বসাহিত্য প্রতিষ্ঠান এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, অসংখ্য আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এটা নিয়ে কাজ করছেন, কিন্তু তাদের হাতে টেক জায়ান্টরা না, সমস্ত প্রযুক্তিগুলো কিন্তু তাদের হাতে না, যারা এই জিনিসগুলো নির্মাণ করছেন সেগুলো কিন্তু তাদের নিয়ন্ত্রণে না, এর ব্যবহার তাদের নিয়ন্ত্রণে না। যে সমস্ত প্রতিষ্ঠান এটা নিয়ে কথা বলছেন বা আপনি আমি বলছি, আমরা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান না। আবার নিয়ন্ত্রণ বিষয়টা প্রযুক্তিগতভাবে এতটা সহজ না। আপনি অনলাইন সার্ভিলেন্সের কথাই ভাবেন, আপনি যদি শুধু পুলিশ বাহিনীকে আপনি চাইল্ড পর্নোগ্রাফির সার্ভিলেন্স দেন, কিংবা আপনি অ্যাবডাকশনের সার্ভিলেন্স করতে দেন, কিংবা এই ট্রাফিকিংয়ের সার্ভিলেন্স করতে দেন, আপনি তার চ্যালেঞ্জগুলো দেখছেন যে কি অর্থের ক্ষেত্রে বলেন, মানব সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে বলেন, সময়ের বিনিয়োগের ক্ষেত্রে বলেন, এটা আমরা পারছি না, এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। কিন্তু আমি তারপরে এই কারণে কথাটা আসছি যে দর্শক শ্রোতাকে তুলনা করবার বা কম্প্যারেটিভ জাজমেন্টের দায়িত্বটা না দিয়ে, যে আমি ইউটিউব খুললে মুহূর্তের মধ্যে অদ্ভুত অদ্ভুত ধর্মীয় বয়ান পাচ্ছি, অদ্ভুত ধরনের মানে অবৈজ্ঞানিক যুক্তি পাচ্ছি, কুযুক্তি পাচ্ছি। আপনি যতগুলো সংবাদ দেখালেন প্রত্যেকটা সংবাদের কিছু না কিছু এই মুহূর্তে আমরা কথা বলবার সাথে সাথে আপনি এখন ইউটিউব এখানে আমরা যদি 3 জনে দেখি অদ্ভুত অদ্ভুত সংবাদগুলো পাবো। এটা শুধু মিডিয়া লিটারেসি দিয়ে তো আপনি ঠেকাতে পারবেন না, বরং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি ডিফেমেশনের ক্ষেত্রে বলেন, অদ্ভুত অদ্ভুতভাবে আমরাও কিন্তু মানুষকে ছোট করি এবং না বুঝে এই তথ্যগুলো যখন আমরা দিই, মূলধারার কেউ দিই, সেটা যে ফরম্যাটের মাধ্যমে হোক না কেন, আমরা কি পরের দিন তার রেজন্ডারটা ছাপি? রেজন্ডার কয়জন দিতে পারে? প্রতিবাদ লিপি কয়জন দিতে পারে? আপনি আমার সম্পর্কে মোটামুটি 10 লাইন লিখে ফেলেছেন, কিন্তু আমি জানাবার পরে 2 লাইন দেবেন তা পেছনের পাতায়, সেটাকে খুঁজে দেখবেন না। যদি সম্প্রচার মাধ্যমে এই ঘটনা ঘটে, আমি যদি কাউকে ছোট করি, আপনি কাউকে করেন, পরের দিনকে আবার এই অনুষ্ঠানে এনে তাকে বলবেন যে ঠিক আছে আপনাকে আমি 5 মিনিট আপনার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, আমি ভুল করেছি, আসুন আপনাকে 5 মিনিটের সুযোগ দিই। আমি কিন্তু সেটা দিই না, আমি ক্ষতি যা করবার সেটা করে ফেলি। সুতরাং দায়িত্বটা আমাদের দিকে বারবার নিচ্ছি। আমরা বারবারই বলছি যে পরিবর্তনটাই মাধ্যম এনেছে এই সময়কালে, সেটা অসাধারণ। সেটা আমাদের 10 বছরের সভ্যতার ইতিহাসে কেউ কখনো দেয়নি, কোনো রাজন্য দেয়নি, কোনো শাসনতন্ত্র দেয়নি, কোনো ধরনের আপনি যদি বলেন যে প্যাটার্ন অফ গভর্নেন্স, কেউ আপনাকে এত অবারিত স্বাধীনতা দেয়নি যে আপনি বলবেন, অংশগ্রহণ করবেন। আমরা তো সেটাকে আমন্ত্রণ জানিয়েছিলাম,
আমরা সেটাকে অভ্যর্থনা জানিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তো আমরা এই জিনিস প্রত্যাশা করিনি। এবং এটা সম্ভব কিনা যে দেশের আপনার হাজার হাজার লোক সাংবাদিক, এটা কি সম্ভব যে একটা চিকিৎসা বিজ্ঞানের আপনার 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 সেখানে অ্যাক্রিডিটেশন লাগছে না? প্রত্যেকের লাগছে, একটা সাধারণ চাকরিতেও লাগছে, কিন্তু আপনার আমার লাগছে না যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে সাংবাদিক হয়ে ওঠার ক্ষেত্রে। সুতরাং সচেতনতা প্রয়োজন, আপনি কম্পারেটিভলি ভাববেন, মিডিয়া লিটারেসি ভাববেন, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দায়বদ্ধতাটা না আগে চিন্তা করতে হবে যে আমরা কতখানি জনমানুষের জন্য, তাদের জন্য কাজটা করছি। অনেক ধন্যবাদ প্রফেসর শামীম রেজা। আমরা মাসুদ কামাল আপনার কাছে একটু জানতে চাইব, সমাধানে তিনি বেশ কিছু পদক্ষেপের কথা বলছিলেন আপনার কাছে। রাষ্ট্র পাশাপাশি আমাদের যেই মিডিয়া যেগুলো রয়েছে, বিশেষ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো রয়েছে, তাদের কি করণীয় থাকতে পারে, বা এই অপতথ্যগুলো ছড়ানো? আমি মনে করি এটা না মানে রেগুলার মনিটরিং এর একটা ব্যবস্থা থাকা লাগে। যেমন আমাদের একটা প্রেস কাউন্সিল আছে, এই প্রেস কাউন্সিলের কাজটা কি? কিছু একটা বিচারপতিকে বসায় রাখা হয়েছে, ও রিটায়ার্ড বিচারপতি, মানে উনি বেসিক্যালি অথর্ব লোক, একজন বয়স্ক লোক, সাইনিং অথরিটি, শুধু সাইন করবেন উনি থাকবেন। এবং ওখানে একটা কমিটি আছে। আমরা ব্যক্তির কোয়ালিটিটিভ হতে বলছি না, বক্তব্য হলো এদের কাজটা কি? এদের কাছে কেউ যে অভিযোগ করলে তারা নিন্দা করবেন না কি করবেন, এটুকু কি তাদের কাজ? তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরাও কি প্রতিদিন পত্রিকাগুলো মনিটর করতে পারেন না? প্রতিদিন বিভিন্ন টিভিগুলি দেখতে পারেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে? ওনারা যদি নিজেরা যদি একবার দেখতেন, ধরেন আপনি এমন ধরি আমি, ধরেন পুরো এক মাসে ওনারা যদি 2টা প্রতিষ্ঠানকে বলতেন তুমি এই কাজটা কেন করেছো, ওই কাজটা তুমি ওই দিন ওই কাজ তোমার করা তোমার ঠিক হয়নি, তোমার ওই কাজটার কারণে দর্শকরা অথবা শ্রোতারা অথবা পাঠকরা বিভ্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদি ওনারা বলতেন, 2 জনকে বলেন, পরের মাসে দেখবেন কমপক্ষে 20 জন লোক তাদেরকে ইনফর্ম করতেছে যে ভাই দেখেন এরকম কিন্তু হচ্ছে। তো ওনারা এটা করতে পারতেন না? এরা ওখানে যাই হলো গিয়া মানে গেল আর কি, কিছু টাকা পাইলো, কিছু বসে বসে মিটিং করলে ইডি পায়, ভাতা টাতা পায়। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এখানে আছে, তারাও গেছে, তারা এইগুলোই করে, তারা এটাকে গুরুত্ব দেয় না। কিন্তু সরকারের তো একটা প্রতিষ্ঠান আছে, তারা তো এটা কাজটা করতে পারে। এই যে আপনি এখন দেখেন, এখন তো আপনার এই মানে কোনটা আপনার মিথ্যা ফ্যাক্ট চেকের তো অবারিত সুযোগ সুবিধা আছে, এই কাজটা আপনারা করতেছেন, কিছু তো লোক দেখতেছে, তারা তো বুঝতে পারছে এই কাজটা তো তারা করতে পারতো। ফ্যাক্ট চেক তো তারা করতে পারতো না, বলতে পারতো তোমার এটা ঠিক নাই, ঠিক আছে, এদিকে যাও, প্রেস কাউন্সিল থেকে টেলিভিশনগুলোকে পত্রিকাগুলোকে বলতে পারতো আমরা এক সপ্তাহে ফ্যাক্ট চেক এগুলি পেয়েছি, এই আমাদের এই ফাইন্ডিংসটা তোমরা একটু প্রচার করো, বলতে পারতো। তো তারা তো কোনো দায়িত্ববোধ মানে দায়িত্বের অনুভব করে না। এখন যখন সবাই অনুভব না করবে, 10 সেকেন্ড এগুলো হতে থাকবে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল এবং অধ্যাপক ডাক্তার শামীম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আলাপ করছিলাম খবরের সত্য মিথ্যে, গণমাধ্যমের অবস্থান, এই বিষয়টি নিয়ে। আশা করি আপনারা মোটামুটি বেশ ভালোভাবেই আজকের আলোচনায় কিছু সমাধানের পথগুলো বাতলে দিতে পেরেছেন, অতিথিদের মাধ্যমে আপনারা জেনেছেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনারা হাজির হব, নতুন অতিথি নিয়ে। নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন।